জন্য তুমি দায়ী মা, তুমি প্রতিবার উস্কাও বলেই আমি, বোঝো এবারে। এই কথাগুলো বলে নিজের ঘরের দরজার কাছে দাঁড়ানো মাকে ধাক্কা মেরে সরিয়ে ছেলে অনেক বেরিয়ে গেল ঘর থেকে, বাবাকে সন্ধ্যের তাসের আড্ডা থেকে ডাকতে, যদি বাবা কোনো উপায়ে এই পরিস্থিতি থেকে বাঁচাতে পারে তাকে, এই আশায়। নমিতা দেবী ছেলের দেওয়া ধাক্কা আর নিজের মানসিক ধাক্কা সামলাতে না পেরে পাশের সোফার উপরে বসে পড়লেন। সামনে পড়ে আছে বৌমার নিথর শরীর, কান দিয়ে রক্ত বের হচ্ছে বিন্দু বিন্দু। নমিতা দেবী ছেলেকে নিজের হাতের মুঠোয় এখনো কতদূর রাখতে পেরেছেন সেই পরীক্ষাই করতেন তিনি মাঝে মাঝে। যদিও মায়ের প্রতি গভীর আনুগত্য দেখাতে গিয়ে ছেলে বারবার মায়ের নেওয়া পরীক্ষায় ভালোভাবেই পাস করে যেত, প্রায় দিনের মতো আজও ছেলের কাছে বৌমার নামে এটা সেটা লাগিয়ে চোখের জল ফেলে ছেলের হাতে বৌমাকে সায়স্তা করার প্রবল যে ইচ্ছে হয়েছিল তার মনে, সেই শখ মেটাতে গিয়ে আজ এই পরিস্থিতির মধ্যে পড়তে হলো তাকে। ছেলে বৌমাকে চড় মারতে গিয়ে বেকায়দায় এমনভাবে লেগেছে যে ছেলের হাতে বৌমাকে সায়স্তা করার শখ চিরকালের জন্য মিটেছে আজ। সোফায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলেন তিনি। ছোট থেকে ছেলেকে প্রতিটা বিষয়ে সাপোর্ট করে গিয়েও ছেলের মন পেলেন না তিনি। শেষে ছেলে গিয়ে তাকেই দোষ দিল। মনে পড়ে গেল তার বছর 20 আগের কথা। ছেলে তখন ক্লাস 4-এ পড়ে। একদিন স্কুল থেকে এসে ছেলে নালিশ করেছিল তার ক্লাসমেট ঋতিকা তার বুকে কনুই দিয়ে জোরে মেরেছে, তার বুকে ব্যথা করছে। নমিতা দেবী সঙ্গে সঙ্গে বাড়ির ডাক্তারকে ডেকে ছেলেকে দেখিয়েছিলেন, যদিও ডাক্তার এসে তেমন কিছুই বোঝেননি। তবুও পরের দিন নমিতা দেবী ছেলের সাথে স্কুলে গিয়েছিলেন মেয়েটির নামে নালিশ করতে। এত বড় সাহস তার ছেলের গায়ে হাত দেয়! যথারীতি মেয়েটিকে ডেকে এনে গার্জেন কল করা হলো। মেয়েটির মা এলেন। মেয়েটি ঘাবড়ে গিয়ে অভিযোগ বারবার অস্বীকার করছে দেখে নমিতা দেবী তবুও নিজের ছেলের আগের দিন বুকের ব্যথায় শ্বাসকষ্টের কথা পর্যন্ত উল্লেখ করলেন। অনেক মায়ের দিকে তাকিয়ে মাকে মিথ্যে বলতে দেখে অবাক হলেও বেশ মজা পেয়েছিল সেদিন। অনেকের ক্লাসের ঋতিকা মেয়েটিও নাকি বেশ দুরন্ত, তাই সহজেই বিশ্বাস করলেন সবাই। মেয়েটির মা সবার সামনে বকা দিলেন মেয়েটিকে। 2 দিনের জন্য ঋতিকার ক্লাস সাসপেন্ড করা হলো শাস্তি অনুযায়ী। ছেলের অসুস্থতার অজুহাত দিয়ে নমিতা দেবীও ছেলেকে নিয়ে বেরিয়ে এলেন স্কুল থেকে। যাক, জব্দ করার উদ্দেশ্যে গিয়েছিলেন, করতেও পারলেন, এই ভেবে খুশি হলেন বেশ খুশি মনে স্কুল থেকে বেরিয়ে মায়ের তার প্রতি সাপোর্টের কথা বুঝে বেশ মজা করে অনেক বলল, জানো তো মা, ঋতিকা আমার বুকে মারেইনি, আমি তো মিছিমিছি নালিশ করেছিলাম। ও তো ক্লাসের মনিটর, আমার নামে ম্যামের কাছে নালিশ করেছিল, ভীষণ রাগ হয়েছিল আমার, আর সেই জন্যই ইচ্ছে করে আমি ওকে শাস্তি দিলাম। কেমন জব্দ করলাম ওকে, বেশ মজা হলো আজ। সেদিন ওইটুকু ছেলের এমন বদবুদ্ধি আর অভিনয় দক্ষতা দেখে অবাক হলেও কিচ্ছু বলেননি নমিতা দেবী। উল্টে ছেলের মাথার চুলটাতে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করে নমিতা দেবী ফিসফিসিয়ে বলেছিল, ইস কি দুষ্টু রে তুই। তারপরে কিছুক্ষণ চুপ করে কি ভেবে বললেন, শোনো, এই কথা আমাকে বলেছ ঠিক আছে, কিন্তু কাল যেন এটা স্কুলে গিয়ে কাউকে বলো না। এরপরে আবার যখন ক্লাস 8-এর স্কুলের পরীক্ষার ইতিহাসে টুকলি করার অভিযোগে গার্জেন কল হয়, তখনও তিনি নিজের স্বামীকে যেতে দেননি। অনেক এতদিনে বুঝে গেছিল যে যেই অন্যায় করুক না কেন তার মা ঠিক সামলে নেবেনই। ঠিকই চিনেছিল তার মাকে। নমিতা দেবী নিজে স্কুলে গিয়ে স্যারের সাথে বাজে ব্যবহার করে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিলেন যে তার ছেলে টুকলি করতেই পারে না। সেদিনও বাড়ি ফেরার পথে গজগজ করতে করতে ছেলেকে বলেছিলেন নমিতা দেবী, পারিস না তো টুকলি করতে যাস কেন? আর এইসব মাস্টাররা নিশ্চয়ই ভালো পড়ায় না,
নইলে আমার ছেলেকে টুকলি করতে হয়। ছেলের মন সেদিনও খুশিতে ভরে ওঠে মায়ের আস্কারায়। ধীরে ধীরে অনেকের দৌরাত্ম্য বাড়তে থাকে। প্রথম প্রথম এদিক ওদিক থেকে লোকেরা নালিশ করতে এলেও নমিতা দেবীর ঝগড়া করে তাদেরকে বিদায় দিয়ে ছেলেকে বাঁচিয়ে তিনি ছেলের কাছে প্রমাণ করতেন তিনি কতটা ভালোবাসেন ছেলেকে। ছেলেও মায়ের অন্ধ ভালোবাসার সুযোগে এনিয়ে বেনিয়ে হাজারটা মিথ্যে বলতে শুরু করে। নমিতা দেবীর স্বামী অমিয়বাবু অনেকবার স্ত্রীকে সাবধান করতে চেয়েছিলেন, ছেলেকে কিন্তু এরপর সামলানো যাবে না। কিন্তু এই সাবধান বাণী এতটাই মৃদু স্বরে ছিল যে নমিতা দেবী হেসে উড়িয়ে দিয়ে বলেছিল, তুমি তো সব সময় আমার ছেলের অন্যায় দেখতে পাও, বাবা নাকি পাষাণ তুমি? অমিয়বাবু পাষাণ মোটেই নন, তিনি বরাবর শান্তিপ্রিয় মানুষ। তাছাড়া বিয়ের শুরু থেকেই স্ত্রীর গলার জোরের কাছে তার গলা শোনাই যায়নি কোনো দিন। তাই স্ত্রীর সাথে তিনি কোনো দিনই পেরে উঠবেন না জেনেই চুপচাপ থাকাকেই বেশি ভালোবেসেছিলেন অমিয়বাবু। ইদানিং ছেলে বাড়ির বাইরে গেলে ছেলের ঘর পরিষ্কার করেন নমিতা দেবী। মদের খালি বোতল তুই একটা ছেলের ঘরের খাটের তলায় পান মাঝে মাঝেই, সিগারেটের প্যাকেটও। মনে মনে হেসেছেন তিনি। কখনো কখনো স্বামীকে হেসে শুনিয়েছেন, ছেলেটা তাদের বড় হচ্ছে দিন দিন, তা যাই খাক বাড়ির ভিতরেই তো খায়, তাতে অসুবিধার কি আছে, এতে কিছু অন্যায় দেখেন না তিনি। এরপর বড় হবার সাথে সাথে ছেলের সমস্ত অপকর্মের নীরবে সাক্ষী রয়েছেন নমিতা দেবী। বাবার পার্স থেকে টাকা সরানোটা খুব সামান্য একটা বয়সের দোষ মনে হয়েছে তার। বাবাকে তাচ্ছিল্য করে বাবার মুখে মুখে তর্ক করলেও চুপ থেকেছেন নমিতা দেবী, শুধুমাত্র ছেলের কাছে ভালো থাকবেন বলে। নমিতা দেবীর কথায়, তিনি কি মেয়ের মা যে সবসময় চিন্তা করবেন ছেলে কি করছে না করছে সেসব নিয়ে? ওসব তো করবে মেয়ের মায়েরা। তিনি গর্বের সাথে মনে করেন যে তিনি ছেলের মা, তিনি এসব অযথা চিন্তা করবেন কেন? ছেলেরা এই বয়সে অন্যায় করতেই পারে, বড় হলে আপনা আপনি শুধরে যাবে। এই বয়সে একটু আধটু তো অন্যায় করবেই। সেই একটু আধটু অন্যায় বাড়াবাড়ি করে ফেললো যখন 12-এ পড়ে অনেক। ছোটবেলার বন্ধুর পাড়ায় কালী পূজা দেখতে গিয়ে বেশ রাতের বেলা সুযোগ বুঝে বন্ধুর বোনকে মলেস্ট করে সেই রাত্রেই পালিয়ে এসেছিল সুযোগ বুঝে। পরের দিন সকালেই বন্ধুটি এসেছিল ফুঁসতে ফুঁসতে, সঙ্গে মেয়েটির মাও। তারা মধ্যবিত্ত ভদ্রলোক। মেয়ের এসব কথা প্রচার হলে আমাদের অন্ধ সমাজে মেয়েটিরই ভীষণ বদনাম হবে। তবুও নিজেদেরকে আটকাতে পারেননি তারা। নমিতা দেবী বুঝলেন সবই, ভুরু কুঁচকালেন তিনি। গতকাল রাতের বেলা ছেলেকে কালী পূজা থেকে হঠাৎ ফিরে আসতে দেখে আর ছেলের চোখ মুখ দেখে নমিতা দেবীর সন্দেহ হয়েছিল, কিন্তু তিনি কিছু জিজ্ঞেস করেননি। তবুও পরের দিন মেয়েটির মা ভাইকে অপমান করলেন এই বলে, মেয়ের মা যখন হয়েছেন মেয়েকে সাবধানে রাখতে শিখুন। অত রাতে ছেলেদের সামনে ঘুরঘুর করে যে মেয়ে, তার চরিত্র বেশ জানা আছে আমার। যান যান, এসব আমার ছেলেকে ফালতু ফাঁসানোর তাল, কোনো লাভ হবে না। সেদিন হয়তো মেয়েটির মা এই আশায় এসেছিলেন নমিতা দেবী নিজের ছেলেকে অন্তত শাস্তি দিক, কিছু বলুক, কিন্তু উল্টে নিজের ছোট্ট মেয়ের চরিত্র নিয়ে উল্টো পাল্টা কথা শুনে মেয়েটির মা কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে গিয়েও তার দিকে তাকিয়ে বলেছিলেন, আপনাদের মতো মায়েদের আস্কারার জন্যই ছেলেরা এত বাড়তে পারে। ছেলের অন্যায়কে সাপোর্ট করে তাকে আরও অন্যায় করার সুযোগ করে দিচ্ছেন। এইভাবে জেগে ঘুমানোর ফল অবশ্যই আপনি পাবেন একদিন। নমিতা দেবী তাচ্ছিল্যের সঙ্গে মুখ বেঁকিয়েছিলেন সেদিন। আজ সোফার উপরে বসা মানসিকভাবে বিধ্বস্ত নমিতা দেবীর ওই মেয়েটির মায়ের কথাগুলো ভীষণভাবে মনে পড়ল। সত্যি তিনি আজ উপলব্ধি করলেন, দিনের পর দিন ছেলের প্রতি স্নেহান্ধ হয়ে
সর্বোপরি ছেলের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ করতে গিয়ে কিভাবে ছেলের অন্যায়কে সাপোর্ট করে গেছেন, ছেলেকে অন্যায় করতে আরও উস্কানি দিয়েছেন। মেয়েটির মা ঠিকই বলেছিল, এর ফল যে এমন হতে পারে স্বপ্নেও ভাবেননি নমিতা দেবী। আজ ভয়ে দুশ্চিন্তায় কান্নায় ভেঙে পড়লেন তিনি। একটু পরেই অমিয়বাবু ছেলেকে আর তাদের ফ্যামিলি ডাক্তারকে নিয়ে প্রায় ছুটতে ছুটতে ঘরে ঢোকেন। ডাক্তার বৌমার হাতের পালস টিপে মাথা নাড়লেন দুদিকে, তারপর বললেন, এ তো পুলিশ কেস। তারপর ডাক্তার নিজেই থানায় ফোন করলেন। অনেক কেঁদে উঠল এবারে। স্ত্রীকে হারানোর দুঃখের থেকে জেল হবার ভয়ে আজ আর কেউ বাঁচানোর নেই তার। পরিস্থিতি দেখে দিশেহারা হয়ে গেলেন অমিয়বাবু। ছেলেকে বাঁচানোর কোনো উপায় আর নেই। দেয়ালেরও বুঝি কান আর থাকে। আজ প্রতিবেশীরা টের পেয়ে উকি মারছেন দরজা দিয়ে। ধীরে ধীরে ঘরের সামনে জড়ো হচ্ছেন সবাই। কেউ কেউ বৌমাটার জন্য আফসোস করছেন, কেউ বা সরাসরি নমিতা দেবীকে শুনিয়েই বলছেন কিভাবে ছোট থেকে ছেলের অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছেন, তার প্রত্যক্ষ সাক্ষী তারা। আজ আর নমিতা দেবীর সবাইকে অপমান করে তাড়ানোর সেই মেজাজ নেই। সোফায় চুপচাপ বসে বসে নমিতা দেবী নিজের করা দোষগুলোর পরিমাপ করে যাচ্ছেন বুঝি নিঃশব্দে। কিছুক্ষণ পরে অমিয়বাবু ফোন করলেন বৌমার বাপের বাড়ি। নমিতা দেবী এবারে আর থাকতে না পেরে সবার সামনে জোরে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। অমিয়বাবু স্ত্রীর দিকে ভীষণ বিরক্তির চোখে তাকিয়ে নিজের মাথাটা দুই হাত দিয়ে চেপে ধরে ভাবলেন, সমস্ত দোষই তার স্ত্রীর। তার বৌমা খারাপ ছিল না, চুপচাপ শান্ত মেয়ে। নিজের উড়নচণ্ডী ছেলেকে নিজের কোম্পানিতে অনেক চেষ্টা করে জয়েন করানোর পর ছেলেকে বসে আনতে বছর দুয়েক আগে দেখাশোনা করেই বিয়ে দিয়েছিলেন। কিন্তু অমিয়বাবু বুঝতেন না তার স্ত্রী কিসের মানসিক যন্ত্রণায় বৌমার সামান্য সামান্য নিত্য নতুন ব্যাপার নিয়ে অফিস থেকে ফেরার পরে প্রায় প্রতিদিন তিলকে তাল করে ছেলের কানে তুলে দিয়ে ছেলে বৌমার ঝগড়া, এমনকি মাঝে মাঝে বৌমার গায়ে হাত তোলাও উপভোগ করতেন পাশের ঘরে বসে। সেই সঙ্গে মনের ভিতরের অনুশোচনা থেকে আজ হঠাৎ এটাও মনে হলো, দোষ কি তার নিজেরও ছিল না? এত কিছুর পরেও কোনোদিন স্ত্রীর উপরে ছেলের উপরে জোরালো প্রতিবাদ করার সাহস হয়নি তার। বাড়ির কর্তা হয়েও সংসারে জেগে ঘুমানোর প্ল্যান অব্যাহত রেখে যাচ্ছিলেন শুধুমাত্র অশান্তি এড়ানোর ভয়ে। কিন্তু অশান্তি কি এড়াতে পেরেছেন তিনি? এই মুহূর্তে অমিয়বাবু ভীষণভাবে উপলব্ধি করলেন যে অশান্তি এড়ানোর ভয়ে সংসারের চোখের সামনে হওয়া সমস্ত অন্যায় এইভাবে দেখেও না দেখার ভান করে ভীষণ ভুল করেছেন তিনি। শাস্তি অবশ্যই তারও প্রাপ্য। কারণ কথাই আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই সমান দোষে দুষ্ট।